আসো, তো মানব জীবনের ধারাবাহিকতা এই জিনিসটা কি, আসলে কি নিয়ে পড়ানো হবে? এটা হচ্ছে মানুষের অর্থাৎ পুরুষ ও স্ত্রী জননাঙ্গ, প্রজনন তন্ত্র, কিভাবে শুক্রাণু তৈরি হয়, কিভাবে ডিম্বাণু তৈরি হয়, কিভাবে তোমার হচ্ছে হরমোনগুলা প্রজননে কাজ করে, কিভাবে একটা বাচ্চা মানে ভ্রূণ সে মায়ের পেটে থাকে, কিভাবে মায়ের পেট থেকে সে পৃথিবীতে আসে, এরপরে তার কি ধরনের জটিলতা হতে পারে। তার মানে এই মানব জীবনের ধারাবাহিকতা হচ্ছে তোমার পুরো একটা প্রসেস, মানে প্রজননের। ওকে, প্রজনন মানে একটা বাচ্চা কোথায় হবে, কিভাবে হবে, হ্যাঁ, কিভাবে সে বড় হয়, কি ধরনের সমস্যার সম্মুখীন হয়, এই সব কিছু এই চ্যাপ্টারে। তো আগেই আমি একটু বলে নেই, চ্যাপ্টারে পড়ানোর টাইমে আমাদেরকে এখানে তোমাদের কয়েকটা জিনিস এখানে মনে রাখবা, তোমরা শিখতে আসছো। সো তুমি এই জায়গায় মানে ইউজুয়ালি দেখা যেত অনেক আগে যখন এই চ্যাপ্টারগুলো একাডেমিকে পড়ানো হতো, স্টুডেন্টরা একটা মানে মিচকি হাসি দিত, একটা হচ্ছে যে শয়তানি মার্কা একটা ডায়লগ দিত, ফাইজলামি করতো, দুষ্টামি করতো, খুবই অল্প কিছু স্টুডেন্টরা থাকতো এরকম। কেন? কারণ ভাইয়া কি পড়াচ্ছে, পুরুষ জননাঙ্গ পড়াচ্ছে, স্ত্রী জননাঙ্গ পড়াচ্ছে, তো এরকম একটা বাজে একটা অ্যাটিটিউড তাদের মধ্যে থাকতো। তো এই ধরনের কোনো অ্যাটিটিউড এই ক্লাসে, এই চ্যাপ্টারে কোনো ক্লাসে তোমার রাখা যাবে না। এখানে তোমার মনে রাখতে হবে তুমি শিখতে আসছো, সো তোমার এই জননাঙ্গের ব্যাপার পুরুষ হোক নারী হোক সবারটা তুমি শিখার মেন্টালিটিতে রাখবা। কোনো ধরনের অশ্লীল বা দুষ্টু মন্তব্য না করার চেষ্টা করবো। যদি এরকম দেখি আমি তুমি প্রাইভেট গ্রুপের এই ক্লাসে এরকম ডিস্টার্বিং কমেন্ট করতেছো যেটা বাজে অশ্লীল, তাহলে কিন্তু ভাইয়া তোমাকে গ্রুপ থেকে ব্যান করতে বাধ্য হবে। এটা আমি আগেই বলে দিলাম, ক্লাসের একদম শুরুতে সবাই আছো, আগেই বলে দিলাম। তো এই চ্যাপ্টার পড়ানোর সময় কোনো ধরনের অশ্লীল বাজে মন্তব্য করা যাবে না, ঠিক আছে? বাজে মন্তব্য যদি কিছু করো বা উল্টাপাল্টা কিছু কমেন্ট করো তাহলে কিন্তু ভাইয়া ব্যান করে দেবে, ঠিক আছে? সেন্সিটিভ চ্যাপ্টার, তোমাদেরও ম্যাচিওরড হইতে হবে। আচ্ছা দেখো, আসি আমরা আগে তোমাদেরকে এইখান থেকে আমি দেখাবো যে কি আমাদের প্রথম পার্ট, পুরুষ প্রজনন তন্ত্র। পুরুষ প্রজনন তন্ত্র, এখন পুরুষ প্রজনন তন্ত্রে আমাদের কি কি পার্ট দেখো, মুখ্য জননাঙ্গ এবং আনুষঙ্গিক জননাঙ্গ। আচ্ছা, তো আমি তোমাদেরকে এই জায়গায় যদি একটু জিনিসটা বুঝাই, দেখো এখানে তোমাদের লাগবে, আচ্ছা এখানে আমি দেখাচ্ছি তোমাদের। ওকে, এই জায়গায় দেখে দেখো আমাদের পুরুষ, আমরা আগে পুরুষদেরটা নিয়ে জানবো। হ্যাঁ, পুরুষ যে প্রজনন তন্ত্র বা জননাঙ্গের পুরুষদের এটাতে আমরা দুইটা ভাগ করি। হ্যাঁ, দুই ধরনের জননাঙ্গ, পুরুষ প্রজনন তন্ত্রের যে জননাঙ্গ দুইটা, একটা হচ্ছে মুখ্য জননাঙ্গ, একটা হচ্ছে গৌণ জননাঙ্গ। তাহলে কি কি দেখো, মুখ্য এবং গৌণ, মুখ্য এবং গৌণ জননাঙ্গ, ঠিক আছে? আচ্ছা ফাইন। এখন মুখ্য জননাঙ্গ এবং গৌণ জননাঙ্গ, এই যে মুখ্য জননাঙ্গ এটার মানে কি? মুখ্য জননাঙ্গটা কি? আচ্ছা দেখো, এটা মানে রাখবা যেই অঙ্গগুলা মানে যারা, হ্যাঁ যারা না লিখে যে অঙ্গগুলো দিয়ে দিই। ওকে দেখো, যে অঙ্গ শুক্রাণু তৈরি ও পরিবহনে কাজ করে, তৈরি ও পরিবহনে কাজ করে, ওকে, তাদেরকে আমরা বলি মুখ্য জননাঙ্গ। তার মানে তাদের কাজ কি? শুক্রাণু তৈরি করা। তাদের কাজ কি? হ্যাঁ, এটা গাজী আজমল স্যারের বই, তোমরা ভাইয়ের ক্লাস কন্টেন্ট দেখো, তোমরা বই কোন গাজী আজমল স্যারের বই থেকেই আমি কয়েকটা জিনিস এগুলা মিলবে, তোমরা টপিকে হাইলাইট করো, মেইন জিনিস এগুলো ভাইয়া বুঝাচ্ছি। ওকে দেখো, তাহলে মুখ্য জননাঙ্গে আমার বলছে যে অঙ্গ যে তোমার হচ্ছে শুক্রাণু তৈরি এবং পরিবহন করবে, শুক্রাণুর পরিবহনের এইসবের কাজ করবে, তাদেরকে আমরা বলবো মুখ্য জননাঙ্গ। তাদেরকে কি বলবা? মুখ্য জননাঙ্গ। এখন আসো গৌণ জননাঙ্গ কারা? গৌণ জননাঙ্গের অংশ কারা? যারা শুক্রাণু তৈরি কিংবা পরিবহনে কোনো ভূমিকা নেই। কি বলছি? তাহলে এইখানে আমরা বলতেছি যে শুক্রাণু তৈরিতে সরাসরি ভূমিকা রাখে না,
শুক্রাণু তৈরিতে সরাসরি ভূমিকা নেই। ঠিক আছে, শুক্রাণু তৈরিতে তার সরাসরি ভূমিকা নাই, এদেরকে বলা হয় গৌণ জননাঙ্গ। ঠিক আছে, গৌণ জননাঙ্গ। তাহলে আমরা মুখ্য বুঝলাম যারা হচ্ছে যে ভাইয়া শুক্রাণু তৈরি এগুলোতে কাজ করবে। যা গৌণ হচ্ছে যারা শুক্রাণু তৈরিতে সরাসরি কোনো ভূমিকা রাখে না, ওরা অন্য কোনো কাজ করে, অন্যভাবে কোনো কাজ করে, কিন্তু শুক্রাণু তৈরিতে ওদের ডিরেক্ট কোনো ভূমিকা নাই। ওকে, তাহলে এই হচ্ছে মুখ্য এবং গৌণ জননাঙ্গ। এখন আসি আমরা, দেখো ভাইয়া এই যে মুখ্য, খেয়াল করো, এই যে মুখ্যের কথা বলতেছি, এই মুখ্য জননাঙ্গটা কি কি পার্টস থাকে, এখানে কি কি অংশ থাকে, আমরা এগুলো নিয়ে জানবো, শিখবো। ঠিক আছে, তাহলে মুখ্য গৌণ জননাঙ্গটা কি বুঝতে পারছো সবাই এই জায়গায়? হ্যাঁ, ওকে। আচ্ছা, গৌণ মানে আনুষঙ্গিক। আচ্ছা, এখানে তোমাদের আনুষঙ্গিক বলছে, আনুষঙ্গিক। তাহলে দেখো, যেটা শুক্রাণু তৈরির সাথে সংযুক্ত তাকে বলে মুখ্য, আর যেটা শুক্রাণু তৈরির সাথে না, মানে পরিবহন করে বা অন্য কাজ করে, তাদেরকে আনুষঙ্গিক জননাঙ্গ বলে, আনুষঙ্গিক জননাঙ্গ বলে। ওকে, এখন আসো, শুক্রাণু তৈরি করে কে? এবার আমাদের প্রশ্ন, এই শুক্রাণুটা তৈরি করে কে? আচ্ছা, আমাদের এখানে পরিবহনটা হবে না, জাস্ট তৈরি। ওকে, দেখো, শুক্রাণু তৈরিতে কাজ করে এই মুখ্য জননাঙ্গ হচ্ছে শুক্রাশয়। এই যে ছেলেদের শুক্রাশয়, দেখো এই শুক্রাশয় হচ্ছে মুখ্য জননাঙ্গ। মানে শুক্রাশয় কি করে? শুক্রাশয় হচ্ছে শুক্রাণুটা তৈরি করে এটা। আর বাকি, এর বাদে বাকি অন্যান্য আরো অনেক কিছু আছে, আমরা দেখবো আস্তে আস্তে, সেগুলো হচ্ছে গৌণ, বা এটার আরেকটা আমরা এইভাবে বলি আনুষঙ্গিক জননাঙ্গ, আনুষঙ্গিক জননাঙ্গ। ঠিক আছে, এই তাহলে যারা হচ্ছে শুক্রাণু তৈরিতে সরাসরি ভূমিকা নাই, অর্থাৎ তারা কি করে? পরিবহন করে। তারা তৈরিতে ভূমিকা নাই, তারা পরিবহনে সাহায্য করে। এটা তাদেরকে আমরা বলি গৌণ জননাঙ্গ। তাদেরকে কি বলবা? গৌণ জননাঙ্গ। ওকে, এখন এই জায়গায় আসো, শুক্রাশয় কি বলছে? আমরা বললাম না শুক্রাশয় যে মুখ্য জননাঙ্গ, এই শুক্রাশয় নিয়ে আগে একটা এমসিকিউটা পড়ো, তারপর আমি তোমাদেরকে ডিটেইলসে বুঝাই দিচ্ছি। দেখো, কয় জোড়া? এক জোড়া। ছেলেদের শুক্রাশয় এক জোড়া। ঠিক আছে, এরকম দুইটা শুক্রাশয় থাকে, এরকম দুইটা শুক্রাশয় থাকে। ওকে, এটা একটা থলির ভিতরে থাকে, যেটাকে বলে স্ক্রোটাম। থলির ভিতরে থাকে, ওটাকে কি বলে? স্ক্রোটাম। বাম দিকের স্ক্রোটাম বড় এবং কিছুটা ঝোলা থাকে। ওকে, আচ্ছা, শুক্রাশয়ের ভিতরে অনেক, এই যে 1000টা পেঁচানো নালিকা থাকে, এদেরকে বলে সেমিনিফেরাস নালিকা। কি বলে? সেমিনিফেরাস নালিকা। এরা লিডিক কোষে ডুবানো থাকে, ওইখানে লিডিক কোষ থাকবে, ওই লিডিক কোষের ভিতরে এগুলা ডুবানো থাকে, মানে তার চারপাশে লিডিক কোষ থাকে। এরপরে বলছে এরা রেটিটেস্টিস, এই যে সেমিনিফেরাস নালিকাগুলা রেটিটেস্টিস গঠন করে, এই রেটিটেস্টিস থেকে তারপরে তারা সংগ্রহ নালী সৃষ্টি হয়, এবং ফাইনালি এরা শুক্রাশয় ত্যাগ করে এপিডিডাইমিস নামক একটা অংশে প্রবেশ করে। এবার এগুলো হচ্ছে এমসিকিউতে পড়বা। দেখো, এই শুক্রাশয় কি কাজ করে? এই যে দাগানো লাইনগুলো ভালো করে এমসিকিউতে পড়বা। সেমিনিফেরাস নালিকা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি করে। তাহলে শুক্রাশয়ের ভিতরে সেমিনিফেরাস নালিকা কি করে? ওর ভিতরে নালিকা আছে, ওই নালিকাগুলা শুক্রাণু তৈরি করে, স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় তৈরি করে। আচ্ছা, লিডিক কোষ যেটা থাকে সেটা টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে। মানুষের শুক্রাশয় প্রতি সেকেন্ডে এত শুক্রাণু, 1500 শুক্রাণু তৈরি করে। প্রতি সেকেন্ডে তোমার 1500টা শুক্রাণু তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা, তো এগুলো কাজ, এগুলো এমসিকিউতে আমরা পড়লাম। এখন ভাইয়া আমাদেরকে বেসিক শিখাবেন, আমাদেরকে আপনি বেসিক শিখাবেন। এইখানে দেখো, এই যে এগুলো হচ্ছে একটা তোমার শুক্রাশয়, এই যে এটা শুক্রাশয়, দুইটা থাকে, ডানে একটা বামে একটা, এরকম শুক্রাশয় নিচের দিকে থাকে। ওকে, এখন আমরা এটা একটু একে বুঝতে হবে, শুক্রাশয় নিয়ে একে বুঝতে হবে। ওকে,
তোমরা তোমাদের বইয়ের মতো দেখবা, বইয়ে ওই পেজের একটু মেইন কন্টেন্ট মোটামুটি এগুলাই থাকে ঘুরে ফিরে। তোমার বই যত সালেরই হোক, বই একটু মানে বইয়ের মেইন কন্টেন্ট দেখবা ঘুরে ফিরে সেমই, কিছু এদিক সেদিক, বাট আলটিমেট মেইন জিনিসটা কিন্তু সেম। ওকে, এখন আসো আমরা শুক্রাশয় নিয়ে এবার আমরা জানবো। এমসিকিউ দেখলাম, এবার আমরা শিখি মেইন জিনিসটা। দেখো একটা শুক্রাশয় এরকম, ওকে দেখো শুক্রাশয় হচ্ছে একটু এরকম ডিমের মতো। ওকে, এটা একটা শুক্রাশয়। এবার আসো এই শুক্রাশয়টা, এই শুক্রাশয় কি একটা থলির ভিতরে থাকে। ধরো এরকম একটা, হ্যাঁ এই যে একটা চামড়ার একটা থলির ভিতরে শুক্রাশয়টা থাকে। খেয়াল করো, এটা একটা চামড়া এরকম ভাঁজ ভাঁজ করা, হ্যাঁ ছেলেদের এরকম একটা চামড়ার থলির ভিতরে এরকম একটু চামড়াটা কেমন একটু ভাঁজ ভাঁজ, অনেক ভাঁজ ভাঁজ হওয়া থাকে একটু এরকম। এই জন্য ভাইয়া একটু এরকম ভাবে দিচ্ছি, দেখো হ্যাঁ একটু ভাঁজ, এরকম একটা থলি থাকে। আচ্ছা, একটা থলির ভিতরে শুক্রাশয়, তাহলে এই যে থলি, এই থলিটাকে কি বলে বলো? এই থলিটাকে বলে স্ক্রোটাম। এই থলিটাকে কি বলে? স্ক্রোটাম। ওকে, থলিটাকে স্ক্রোটাম বলে। ওকে ফাইন। এবার আসো এই যে শুক্রাশয়, এই শুক্রাশয়ে এরকম তোমার কি থাকবে? এরকম নালিকা থাকে। এরকম কি থাকে? নালিকা থাকে। এই নালিকাগুলোকে বলা হয় সেমিনিফেরাস নালিকা। তাহলে এই নালিকাগুলোকে কি বলে ভাইয়া? সেমিনিফেরাস নালিকা। দেখছো, সেমিনিফেরাস নালিকা এটা। তাহলে এরকম নালিকা থাকে। এই সেমিনিফেরাস নালিকার ভেতরে শুক্রাণু তৈরি হয়। সেমিনিফেরাস নালিকার ভেতরে কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হয়। ওকে, এতটুকু থাকলো। এবার আসো আমরা বলতেছিলাম যে এই সেমিনিফেরাস নালিকার চারপাশে কি থাকবে? কিছু কোষ থাকে, হ্যাঁ এটাকে বলা হয় লিডিগ কোষ। কি কোষ? লিডিগ কোষ বলে। ওকে, এটাকে কি বলে? লিডিগ কোষ। এই ঠিক আছে, তাহলে এটাকে কি বলবো? লিডিগ কোষ। লিডিগ কোষ থাকে। তাহলে আমরা এখানে সেমিনিফেরাস নালিকা, তার চারপাশে লিডিগ কোষ, এই থলিটা যেটার ভিতরে এই ইয়েটা থাকে সেটাকে বলা হচ্ছে স্ক্রোটাম। এই ব্যাপার পর্যন্ত বুঝা গেল সবাই? এখন আসো হ্যাঁ ওকে, এবার আমরা এখানে কি পড়ছি? এই লিডিগ কোষ টেস্টোস্টেরন নামক একটা হরমোন বের করে। কি বের করে? টেস্টোস্টেরন হরমোন। এই যে এই শুক্রাশয় কিন্তু দুইটা আছে, এটা ধরো একটা বাম পাশের, এটা ডান, এইটা ডান পাশে এরকম ভাবে থাকবে। তো বাম ডান দুই পাশে দুইটা কিন্তু এরকম থাকে। আচ্ছা, আমি একটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখন এই লিডিগ কোষ থেকে একটা হরমোন তৈরি হয়। হরমোন যেটাকে কি বলে? টেস্টোস্টেরন। হরমোন। টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে। এই যে টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোন কি করবে? ও শুক্রাণু তৈরি করে। ও শুক্রাণু তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, এখানে তোমাদেরকে একটু আমি এভাবে বলে দিই, ও একটা প্রক্রিয়া ঘটায় আগে। এই টেস্টোস্টেরন হরমোন একটা প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে, স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস। তো এই স্পারমাটোজেনেসিসের মাধ্যমে আমার কি তৈরি হবে? শুক্রাণু তৈরি হবে। কি তৈরি হবে বলো? শুক্রাণু তৈরি হবে। স্পারমাটোজেনেসিস কি করবে বলো?
শুক্রাণু তৈরি করবে, স্পার্মাটোজেনেসিস শুক্রাণু তৈরি করবে। ওকে ফাইন, এরপরে আসো। এখন এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি হলো, এই শুক্রাণুটা কি কোথায় তৈরি হইলো? এই শুক্রাণুটা কিন্তু তৈরি হয়েছে সেমিনিফেরাস নালিকার ভিতরে। শুক্রাণু তৈরি হয় কোথায়? আমরা বলেছি সেমিনিফেরাস, ওই যে চিকন নালিকা এটার ভিতরে তৈরি হয়, সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকায় তৈরি হবে। ওকে, তাহলে সেমিনিফেরাস নালিকায় যখন এটি শুক্রাণুটা তৈরি হলো, দেখো ভাইয়া সেমিনিফেরাস নালিকায় যখন তৈরি হলো এটা, দেখো ওকে, সেমিনিফেরাস নালিকায় শুক্রাণুটা তৈরি হয়ে ও এরপরে কি হবে? এরপরে কি হবে? আচ্ছা আসি আমরা। দেখো সেমিনিফেরাস নালিকায় শুক্রাণুটা তৈরি হয়ে ও এরপরে সেমিনিফেরাস নালিকাগুলা আরেকটা নালিকা তৈরি করে। অনেকগুলো সেমিনিফেরাস নালিকা মিলে, ধরো এরকম অনেকগুলো সেমিনিফেরাস নালিকাগুলা মিলে একসাথে ওরা কি তৈরি করলো? আরেকটা নালিকা তৈরি করে। হ্যাঁ, ধরো আরেকটা এরকম নালিকা তৈরি করলো, এইটাকে বলা হয় রেটিটেস্টিস। তাহলে সেমিনিফেরাস নালিকা গুলো মিলিত হয়ে ওরা কি তৈরি করে? ওরা রেটিটেস্টিস তৈরি করে। রেটিটেস্টিস এই নালী তৈরি করে, মানে ছোট ছোট থেকে একটু বড় নালী তৈরি করলো, রেটিটেস্টিস। এই রেটিটেস্টিস কি করলো? এই শুক্রাণুটাকে নিয়ে ও এরপরে কাকে দিয়ে দিল? সংগ্রাহী নালিকাকে। সংগ্রাহী নালিকাকে কাকে দিয়ে দিল বলো? সংগ্রাহী নালিকাকে। ওকে, এই সংগ্রাহী নালিকাকে দেওয়ার পরে তারপরে কি হইল? সংগ্রাহী নালিকা এটাকে কোথায় দিয়ে দিবে? এই যে এই জায়গাটা দিয়ে দিবে। কোথায় দিয়ে দিবে? আমার এই জায়গাটাতে দিয়ে দিবে। এই দিকে একটা অংশ থাকে, এই যে শুক্রাশয়ের, দেখো শুক্রাশয়ের এই যে এই অংশটা দিয়ে একটা, এই যে পিছনের দিকে এরকম একটা অংশ থাকে, এটাকে বলা হয় এপিডিডাইমিস। এই অংশটাকে শুক্রাশয়ের পিছনে এই অংশটাকে কি বলে বলতো? এটাকে বলে এপিডিডাইমিস। হ্যাঁ, এটাকে বলে এপিডিডাইমিস। এই যে শুক্রাশয়ের পিছনের দিকে একটা নালী থাকে এরকম, এটাকে বলে এপিডিডাইমিস। আচ্ছা, তো এপিডিডাইমিস, তাহলে এইখান থেকে এই সংগ্রাহী নালিকা কি করবে? ধরো এই জায়গায় সে এইখান থেকে শুক্রাণু, সংগ্রাহী নালিকাগুলা এইখান থেকে শুক্রাণুটাকে কোথায় নিয়ে যাবে? জমা রাখবে কোথায়? এই এপিডিডাইমিসে। তাহলে সংগ্রাহী নালিকা থেকে শুক্রাণুগুলো কোথায় গেল? ওরা যাবে হচ্ছে ভাইয়া এপিডিডাইমিস। কোথায় যাবে? এপিডিডাইমিসে যাবে। এপিডিডাইমিসে, সংগ্রাহী নালিকা থেকে এপিডিডাইমিস। এপিডিডাইমিসে যাবে। ঠিক আছে, সংগ্রাহী নালিকা থেকে কোথায় যাবে? এপিডিডাইমিসে যাবে। ওকে, দেখছো সবাই? তাহলে এতটুকু আপাতত বুঝে রাখো যে ভাই শুক্রাশয় কি, শুক্রাশয়টা কোথায় থাকে? একটা থলি থাকে যেটাকে বলে স্ক্রোটাম, এর ভিতরে থাকে, ওর ভিতরে কি থাকে, সেখান থেকে কি বের হয়? এই যে লিডিক কোষগুলো থাকে, এই লিডিক কোষগুলো টেস্টোস্টেরন হরমোনকে ক্ষরণ করে, এই হরমোনটা গিয়ে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে, যার মাধ্যমে এই যে সেমিনিফেরাস নালিকাগুলোর ভিতরে শুক্রাণু তৈরি হয়। সেমিনিফেরাস নালিকা ওই যে, এই যে দেখো এখানে সেমিনিফেরাস নালিকা, এগুলোতে শুক্রাণু তৈরি হয়। এই শুক্রাণুগুলো তারপরে সেমিনিফেরাস নালিকা থেকে রেটিটেস্টিসে যায়। রেটিটেস্টিস, টেস্টিস মানেই হচ্ছে শুক্রাশয়, টেস্টিসের বাংলা শুক্রাশয়। রেটিটেস্টিস থেকে সেগুলো আরেকটা নালিকাতে যাবে, সংগ্রাহী নালিকা। এই সংগ্রাহী নালিকাগুলো ফাইনালি শুক্রাণুটাকে কোথায় নিয়ে যাবে? এই যে
এপিডিডাইমিসে নিয়ে যাবে, এপিডিডাইমিসে শুক্রাণুগুলা জমা থাকবে। দেখো সবাই বুঝছো? ওকে, তাহলে ক্লিয়ার। তাহলে ভাইয়া একদম সুন্দর করে তোমাদেরকে এই পয়েন্টটা ক্লিয়ারলি বুঝাই দিলাম যে ভাই হয়টা কি কি। এখন শুক্রাণু এপিডিডাইমিস, তাহলে তুমি আরেকটা অংশের নাম জানলা যে এটা তো শুক্রাশয়, এটা একটা শুক্রাশয়, এই যে সবুজ যেটা আছে শুক্রাশয়, শুক্রাশয়ের পিছনের দিকে একটা অংশ থাকে এপিডিডাইমিস। এই এপিডিডাইমিস থেকে এর পরে বাকি জিনিসগুলো আসবে, আমরা এর পরের অংশে যাব। ওকে, তাহলে এখন তোমাদের এগুলো বোঝা হয়ে গেছে। এই যে দেখো ভাইয়া, এই তথ্যগুলা তোমরা কিন্তু পড়বা এমসিকিউতে, যে প্রতি সেকেন্ডে কত শুক্রাণু তৈরি হয়, 1500 শুক্রাণু তৈরি হয়। লিডিক কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন বের হয়, ভাইয়া মাত্র পড়াইছি। লিডিক কোষ থেকে প্রবলেম মানে তোমার হচ্ছে টেস্টোস্টেরন হরমোন বের হয়। এরপরে তোমাদেরকে এগুলাও ভাইয়া পড়াই দিছি, যা পড়াইছি যেমনে, এটা বেসিকটা মাথায় রাখবা, ঠিক আছে? বেসিকটা মাথায় রাখবা। ওকে, সবাই মনে থাকবে, আশা করি বুঝছো। এবার দেখো এপিডিডাইমিস, এপিডিডাইমিস। আচ্ছা, আগে দেখো আমি তোমাদেরকে একটু আগে বলতেছিলাম এপিডিডাইমিস নিয়ে অনেক রকমের কথা তোমাদেরকে এগুলো বলতেছি। আচ্ছা, তো এইখানে একটু খেয়াল করো তো ভাইয়া, হ্যাঁ একটু জায়গাটা একটু খেয়াল করো। এইটা কি? শুক্রাশয়। শুক্রাশয়ের পিছনে যে দুই পাশে দেখো শুক্রাশয়, আমি একে তোমাদেরকে বুঝাবো, তার আগে এখানে একটু বুঝে নাও। এই দুই পাশের এটা কি? শুক্রাশয়। আচ্ছা ফাইন, শুক্রাশয়। এরপরে এই যে শুক্রাশয়, এই শুক্রাশয়ের পিছনের এটা কি? এইদিকে এটা কি? এপিডিডাইমিস। এই যে দেখো পিছনের এটা কি? এপিডিডাইমিস। এটা কি? এপিডিডাইমিস। পিছনের এই অংশটাকে কি বলে? এপিডিডাইমিস। এই যে এই দিক থেকে এরকম পিছনের এই অংশটুকুকে এপিডিডাইমিস বলে। আচ্ছা এতটুকু জানলা। এখন তোমাকে তিনটা জিনিস জানতে হবে, এর বেশি কিছুই না। এপিডিডাইমিসকে আমরা তিনটা অংশে বিভক্ত করি। কয়টা অংশে? তিনটা। একটা হচ্ছে ক্যাপুট, ক্যাপুট এপিডিডাইমিস, ক্যাপুট, হ্যাঁ এটা হচ্ছে সেমিনিফেরাস নালিকার সাথে এদিকে যুক্ত, হ্যাঁ মানে এইদিকে এইদিকে এই জায়গাটাকে আমরা বলি এরকম ক্যাপুট, ক্যাপুট মাথা। আচ্ছা এরপরে এটা হচ্ছে মধ্য এপিডিডাইমিস। ওকে সরি সরি, এখানে না, এভাবে না, কই গেল? হ্যাঁ এই যে দেখো, এটা হচ্ছে তোমার ক্যাপুট মাথা, এটা হচ্ছে মধ্য এপিডিডাইমিস, এটা হচ্ছে মাথার। এই যে নিচের এই জায়গাটা, এটাকে বলা হয় কি? লেজ বা কর্ডা এপিডিডাইমিস। কর্ডা মানে কি? কর্ডা, এটার ইংরেজিতে, এটাকে বাংলায় আমরা কি বলি? লেজ। কর্ডা মানে লেজ, ক্যাপুট মানে মাথা। ক্যাপুট মানে কি? মাথা। তাহলে আমরা জানলাম এপিডিডাইমিসের তিনটা অংশ। এপিডিডাইমিসে একটা হচ্ছে এইখানে কি বলো, এটা এটা হচ্ছে ক্যাপুট মানে মাথা, মধ্য, তাহলে এটা মাথা, এটা কি? মধ্য, এটা হচ্ছে মধ্য। আর এই যে লাস্টের এই জায়গাটা হচ্ছে লেজ, এটা কি? লেজ। আচ্ছা, বা কর্ডা এপিডিডাইমিস। এখন এই যে অংশটা, এই লেজের অংশটা দেখো, এই অংশটা না উপরে কার সাথে এভাবে যুক্ত হয়ে গেছে? এখান থেকে একটা নালী উঠছে, দেখছো? হ্যাঁ এই যে একটা নালী উঠছে, এই জিনিসটা কি? এইটাকে বলে ভাইয়া তোমার, আমরা কি বলি এটাকে? বলো, বলতে পারবা এই জিনিসটাকে কি বলে? এই যে লম্বা একটা জিনিস এরকম উঠছে এখান থেকে, হ্যাঁ এইটাকে বলা হয় হচ্ছে শুক্রনালী, ভাস ডিফারেন্স। কি বলে? এই যে দেখো তোমাদের ভাস ডিফারেন্স বা শুক্রনালী।
তাহলে এই এপিডিডাইমিসের একদম শেষ অংশটা কি শুক্রনালীর সাথে যুক্ত। তাহলে এই দিক থেকে শুক্রাণুটা এসে শুক্রনালী দিয়ে উঠে যাবে, শুক্রনালী দিয়ে উঠে যাবে। ওকে, বুঝা গেল? বলো। এটুকু সবাই বুঝছো না? এটা তো ইজি। ওকে, এবার আসি আমরা তাহলে একটু এইখানে আমি ছবি এঁকে এবার আমি বিস্তরভাবে জিনিসটা তোমাদের বুঝাবো। দেখো, আমরা একটু এইখানে খেয়াল করি। এই জায়গায় দেখো, আমার ধরো আমাদের কি আমরা কি বলছি যে শুক্রাশয় কয়টা ভাইয়া? 2টা, রাইট? ওকে, শুক্রাশয় কয়টা? 2টা। তাহলে আমি এইভাবে যদি 2টা এরকম দিয়ে রাখি তোমাদের, দেখো এই, ঠিক আছে? ওকে, আমি 2টা দিয়ে রাখলাম। এরপরে এইখান থেকে একটু বড় একটা ছোট হয়ে গেছে, আচ্ছা ফাইন, ওটা প্যারা না। এখানে ধরো এখানে দিয়ে দে। এবার আসো, এখান থেকে ওর এপিডিডাইমিসের অংশটা এই যে এইভাবে নিচে নামছে, হ্যাঁ এইভাবে আসছে এপিডিডাইমিস। এই দিক থেকে অংশ উঠে যাবে শুক্রনালী। কেন? দেখো শুক্রাণুটা এই শুক্রাশয় তৈরি হয়েছে, এটা কি শুক্রাশয়, এটা কি শুক্রাশয়। তাহলে এই শুক্রাশয় থেকে শুক্রাণুটা উঠছে, উঠে সে কি হয়েছে বলো? সে এই এপিডিডাইমিসে আসছে। কোথায় আসছে? এই এপিডিডাইমিসে, ঠিক আছে? এপিডিডাইমিস এটাকে জমা রাখে অনেকক্ষণ, হ্যাঁ এরকম। আচ্ছা, এপিডিডাইমিসে আসলো। এপিডিডাইমিস থেকে তারপরে সে কি হইলো? দেখো এইখান থেকে সে শুক্রনালী, একটা শুক্রনালী এই দিক থেকে, এটাকে আরেকটা নাম আমরা বলি কি ইংরেজিতে? ভাস ডিফারেন্স। কি বলে? ভাস ডিফারেন্স, ঠিক আছে? এইখান থেকে আবার আমরা যদি দেখি, এইরকম 2 পাশ থেকে আরো একটু বড় হয়ে গেছে। দিলাম। এটা কি? এটা হচ্ছে ভাইয়া ভাস ডিফারেন্স বা শুক্রনালী। কি বলে? ভাস ডিফারেন্স। 2 নামই শিখবা, 2টাই লাগে। ভাস ডিফারেন্স বা শুক্রনালী, শুক্রনালী বলে এটাকে। আচ্ছা, 2 পাশ দিয়ে এটা উঠলো। ওকে, এবার আসার পরে এইখানে খেয়াল রাখো, একটু এই গঠনটা বুঝো, তাইলে না তোমার মাথায় জিনিসটা আস্তে আস্তে আসবে। এই জায়গায় ওর কি থাকে জানো? এই জায়গায় থাকে ছেলেদের ক্ষেত্রে, ছেলেরা বুঝবা, মেয়েদেরও এটা বুঝতে হবে। জননাঙ্গ ছেলেদেরটাও, ছেলেরা হয়তো অনেক কিছু একটু বুঝবে, তাও ভিতরের গঠন তার ছেলেরা তো বুঝে না, মেয়েদেরও তো বুঝতে হবে। মানে বায়োলজি শিখতেছো মানে তোমাকে 2 জেন্ডারের তোমার সবকিছুই জানতে হবে, জানতে হবে জানার জন্য। ওকে, এবার দেখো এখানে কি থাকে জানো? শুক্রাশয়টা তো নিচে, এই জায়গাটায়, হ্যাঁ এই যে পেটের নিচে, পেটের একদম নিচের দিকে কি থাকে? মূত্রথলি, যেখানে প্রস্রাব জমা হয়, প্রস্রাব জমা হয়, রাইট? এইটা ধরো এরকম মূত্রথলি আছে, একটু এদিকে নিয়ে যাই। ঠিক আছে, এটা হচ্ছে মূত্রথলি। এখন এই যে মূত্রথলিটা, এই মূত্রথলিটাকে নিয়ে আমরা একটু দেখব।
যে এইখান থেকে তারপরে এটার সাথে এটার কানেকশন কি? ভাই শুক্রাণু তৈরি হইতেছে, এই দিক দিয়ে শুক্রাণু আসতেছে, আপনার মূত্রথলির সাথে কানেকশন কি খেয়াল করো। এবার এই দিক থেকে তোমার ওর মূত্রনালীটা আসে, নিচে নামে, এভাবে কি আসে, ওর মূত্রনালীটা নিচের দিকে নামে। ওকে, মূত্রনালী, এটাকে আমরা কি বলতেছি? এটা হচ্ছে তার মূত্রনালী। ওকে, হ্যাঁ, মূত্রনালী এটা। ওকে, এবার আসো এখান থেকে আমি যদি একটু তোমাদের দাঁড়াও, একটু এটাকে একটু ছোট করে নেই, এটাকে একটু ছোট করে নেই, এইদিকে দিয়ে দিই এইভাবে, নাহলে আঁকতে সুবিধা। ওকে, এখান থেকে এই যে শুক্রনালীটা এইভাবে আসলো, এই জায়গাটায় ওর একটা গ্রন্থি থাকে, ঠিক আছে, এরকম একটা গ্রন্থি থাকবে, এই জায়গায় একটা গ্রন্থি আছে। ওকে, এই জায়গায় কি আছে? একটা গ্রন্থি আছে। তো এই যে গ্রন্থিটা, এই গ্রন্থিটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল। তো এই যে সেমিনাল ভেসিকল, এই জায়গাটা থেকে দেখো তোমার কি হবে, এইখান থেকে ও এবার ঢুকবে কোথায়? এই বরাবর একটা গ্রন্থি থাকে, হ্যাঁ, কি বলছি দেখো, এই বরাবর এইখানে ঠিক এই জায়গায় একটা গ্রন্থি থাকে। এইরকম নাশপাতি আকৃতির একটা গ্রন্থি থাকে। কি বললাম দেখো, এই যে নাশপাতি আকৃতির একটা গ্রন্থি থাকে, এই গ্রন্থিটাকে কি বলে বলতো? এই গ্রন্থিটাকে বলা হয় প্রোস্টেট। প্রোস্টেট গ্রন্থি, একটা গ্রন্থি থাকে এরকম নাশপাতি আকৃতির, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলে থাকি প্রোস্টেট। কি বলবো? প্রোস্টেট। ওকে, দেখো ভাইয়া আমি আস্তে আস্তে বোঝাচ্ছি। এটা কি ছিল? মূত্রথলি। এটা আমাদের মূত্র জমা হইছে, হ্যাঁ, মূত্রথলি। আচ্ছা, মূত্র এখানে জমা থাকে, এই মূত্রথলিটা থেকে এই মূত্রনালী যেখান দিয়ে নামছে ওই জায়গাটা, এটাকে ঘিরে একটা গ্রন্থি থাকে, এটাকে বলা হয় প্রোস্টেট গ্রন্থি। এটাকে কি বলে? প্রোস্টেট গ্রন্থি। আচ্ছা, এখন আসো এই যে এইখান থেকে আমার যে ভাস ডিফারেন্স, বা আমরা বলতেছি শুক্রনালী, ভাস ডিফারেন্স বা শুক্রনালীটা যে এই দিক দিয়ে আসতেছে, এসে ও এইভাবে দেখো এখানে এসে ওর সাথে এখানে একটা সেমিনাল ভেসিকল গ্রন্থি আছে। আচ্ছা ফাইন, এখান দিয়ে আসবে, ওদের কাজগুলো আমরা পড়বো একটু পরে। এরপরে সে এইখানে এসে সে কি হবে? এই মূত্রনালীর সাথে মিলিত হবে। দেখছো, এই যে শুক্রনালী, ও এসে ফাইনালি এইখানে কার সাথে যুক্ত হবে? মূত্রনালীর সাথে যুক্ত হবে। ওকে, এখানে এসে ফাইনালি এই যে এই অংশটা দেখো, এই যে প্রোস্টেট গ্রন্থির ভিতর দিয়ে সে ঢুকে সে মূত্রনালীর সাথে এদিক দিয়ে যুক্ত হবে। এদিক দিয়ে কি হবে? সে মূত্রনালীর সাথে যুক্ত হবে। এইদিকে, হ্যাঁ, হইল। তাহলে এই যে দেখো, এই যে শুক্রনালী, এই শুক্রনালীটা যখন এই প্রোস্টেটের ভিতরে ঢুকে গেল, এই যে এইটুকু অংশকে বলা হয়, এইটুকু অংশকে দেখো আমি যে একটু কমলা কালার করছি, এইটুকু অংশকে বলা হয় ক্ষেপণ নালী। কি বলছি? এইটুকু ছোট্ট এইটুকু অংশকে আমরা বলে থাকি ক্ষেপণ নালী। ক্ষেপণ নালী, ঠিক আছে। মাথায় থাকবে এটা? বলো। ওকে, তাহলে
এই ক্ষেপণ নালী, তাহলে এই শুক্রনালী এভাবে এসে যখন এই প্রোস্টেট গ্রন্থির এই যে ভিতরে ঢুকে গেল, এই ছোট্ট অংশটাকে বলে ক্ষেপণ নালী। ক্ষেপণ। আচ্ছা, এই ক্ষেপণ নালী মূত্রনালীর সাথে যুক্ত। সেম ব্যাপারটা এই পাশেও ধরো, এই পাশেও তুমি সেম জিনিসটা চিন্তা করো, এইভাবে এসে এই এরপরে এখানে এসে এই যে ক্ষেপণ নালী, এটার সাথে এই ক্ষেপণ নালীটা এখানে, এটা ঠিক আছে, এটা মনে থাকবে। হ্যাঁ, তাহলে এটা এরপরে এই যে ক্ষেপণ নালী এখানে আসলো, ক্ষেপণ নালী এইটার সাথে মিলিত হইলো, এটা মূত্রনালী। এটা কি? এটা হচ্ছে ভাইয়া মূত্রনালী, রাইট? এটা কি? মূত্রনালী। এই মূত্রনালীটা তারপরে এইখান থেকে দেখো, এই মূত্রনালী পরবর্তীতে কি হবে? এই যে মূত্রনালীটা এইখান দিয়ে যখন এটা নামবে, তখনও ওর এই দিক দিয়ে তোমার হচ্ছে এরকম গ্রন্থি থাকে। হ্যাঁ, এই গ্রন্থিটাকে বলে কাউপার গ্রন্থি। কাউপার গ্রন্থি বলে। দেখো সেমিনাল কি করে আমি বলবো। সেমিনাল হচ্ছে কিছু পিচ্ছিল রস দেয়, শুক্রাণুটাকে পিচ্ছিল করে কে? এই সেমিনাল ভেসিকল। একটু পরে আমরা এমসি ওটা পড়বো, তুমি আগে গঠনটা বুঝে নাও যে ভাই অ্যাকচুয়ালি জিনিসটা কিরকম ভাবে থাকে। থাকেটা কি? তো দেখো এই যে প্রোস্টেট গ্রন্থির পরে যখন এই মূত্রনালীটা, এই যে দেখো ভাইয়ের লজিক মানে ছবি আঁকার সাথে বুঝো, এটা যখন এই যে নিচে নামতেছে তখনই এই দুই পাশে আবার একটা গ্রন্থি দেখা গেল, কাউপার গ্রন্থি। কি বলে এটাকে? কাউপার গ্রন্থি। তাহলে আমরা কয়টা গ্রন্থি পেলাম? কাউপার আর একটা হচ্ছে প্রোস্টেট। কাউপার এবং প্রোস্টেট গ্রন্থি পেলাম। ওকে, এবার আসো এইখান থেকে এই যে জিনিসটা মূত্রনালীটার এদিক দিয়ে আসলো, তাহলে ছেলেদের ক্ষেত্রে কি হয় বুঝো। যেই রাস্তা দিয়ে তার মূত্র, এই রাস্তা দিয়ে মূত্র নির্গমন হয়, মূত্র আসে এই রাস্তায়, এবং তার শুক্রাণু যে বের হয়, এই শুক্রাণুটাও একই রাস্তায়। বুঝছো কিনা? তার ছেলেদের ক্ষেত্রে একটাই কিন্তু রাস্তা, মূত্র বের হোক শুক্রাণু বের হোক, একটাই রাস্তা। কিন্তু নারীদের ক্ষেত্রে আবার আলাদা। নারীদের মূত্রের রাস্তা এক জায়গায়, আবার তাদের যে যৌন মিলনের জন্য যে কাজ সেটা আবার আলাদা, দুইটা সেম না। পুরুষদের এই একটা দিয়েই তার যৌন কাজ হয়, মানে শুক্রাণু পরিবহন এগুলা হয়, আর এটা দিয়েই তার মূত্র বের হয়। ঠিক আছে, দেখছো তুমি কানেকশনটা দেখছো কিভাবে তোমার বডিতে এটা আছে, এইভাবে আছে। এখন এইখান থেকে এবার যদি আমি বলি, দেখো এই পয়েন্টে একটু আসো, এবার এইখান থেকে মূত্রনালীটা এইভাবে এভাবে আছে, মূত্রনালী। আচ্ছা ফাইন, এইখান থেকে মূত্রনালীর নিচে যখন নামে তখন এবার আসে ওর মানে পাশ দিয়ে এরকম কিছু ইয়ে থাকবে, মাসল থাকবে, যেটাকে আমরা ওদের বলি ছেলেদের ক্ষেত্রে যে ছেলেদের পেনিস যে অংশটা, হ্যাঁ পেনিস যে অংশটা এরকম লম্বা অংশটা থাকে, তো এইটার ভিতর দিয়ে এই পেনিসটা কিরকম এরকম একটা অংশ। ঠিক আছে, তো এইটার ভিতর দিয়ে তোমার কি যায়, এটার ভিতর দিয়ে হচ্ছে তোমার মূত্রনালীটা গেছে। তো পেনিসের এখানে দুই পাশে দুইটা মাসল থাকে, এগুলো আমরা জানবো, কর্পোরা ক্যাভার্নোসা, কর্পোরা স্পঞ্জিওসাম এগুলা থাকে। ওকে, এই অংশটা হচ্ছে তার পেনিসের অংশ, এটা আমরা একটু পরে আবার দেখবো পরে। এটা হচ্ছে তার পেনিসের এই জায়গা থেকে এর পরের এই অংশটা পেনিস ছেলেদের যে পেনিসটা থাকে ওই পেনিসের পার্ট, এবং ওই পেনিসের ভিতর দিয়ে মূত্রনালীটা বের হইছে, এবং পেনিসের সামনে একটা ছিদ্র থাকে। হ্যাঁ ঠিক আছে, একটা ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে মূত্র বের হয়, শুক্রাণু বের হয়, সব বের হয়। এখন ভাইয়া এই প্রোস্টেট এই যে কাউপার গ্রন্থি এরা কি করে, এদের কাজগুলো আমাদের একটু জানতে হবে। কি কাজ করে এই কাউপার গ্রন্থি? এখানে কি দেয়? কাউপার গ্রন্থি একটু মিউকাস দেয়, মিউকাস দিবে, একটু পিচ্ছিল করবে, এরকম এক একটা গ্রন্থির এক এক রকম কাজ আছে। আমরা আগে গঠনটা বুঝছি ভাইয়া, যে আসলে ছেলেদের এটা কি পুরুষ, এটা কি পুরুষ পুং জননাঙ্গ,
পুংজননাঙ্গ, এটা ঠিক আছে। বলো ভাইয়ারা, এখন তোমরা কাজ জিজ্ঞেস করো না, ভাই ওর কাজ কি, কাজে এখন আসি না, কাজে আমি এখন পড়াবো, দেখবা ইজি। আগে গঠন বুঝতে হবে যে ভাই কেমনে আসছে। এই যে এইখান থেকে আপনি এপিডিডাইমিস থেকে শুক্রনালী, এই শুক্রনালী থেকে এইভাবে আসলো, আসার পরে কি দেখলাম ভাইয়া, ও কোথায় ঢুকলো, ওই প্রোস্টেট গ্রন্থির ভিতর দিয়ে ঢুকছে, তাই না? এই প্রোস্টেট গ্রন্থিতে ঢুকার পরে এই অংশটুকুর নাম আবার তখন হয়ে যায় ক্ষেপণ নালী। কি বলে? ক্ষেপণ নালী। ক্ষেপণ নালী এই মূত্রনালীর সাথে যুক্ত হয়ে গেছে। এরপরে এই দিক দিয়ে আসবে, আসার পরে মূত্রনালীর নিচে নামতেছে। এইখানে আবার কি আছে? কাউপারের গ্রন্থি। কাউপারের গ্রন্থি, ওরা বিভিন্ন শুক্রাণুকে বিভিন্ন পুষ্টি দেয়, এগুলা দেয়। তো এরপরে শুক্রাণুটা এইভাবে মূত্রনালী দিয়ে নামতে নামতে এখানে ছিদ্র থাকবে, এই ছিদ্র দিয়ে পেনিসের ভিতরে দিয়ে বের হয়ে ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, এতটুকু। যদি বলে মূত্র, তো মূত্র সেম। মূত্র কি হয়? এই যে দুই পাশ থেকে তোমার ওর এরকম মূত্র নালী আসে, ওদের যে মূত্রনালী, সরি, যে তোমার রেচন নালী, ইউরেটার যেটাকে আমরা বলি, বৃক্ক থেকে রেচন নালী যেটা আসে, ঠিক আছে? এই রেচন নালীগুলো এইভাবে আসে, এইখানে যুক্ত হয়, এইভাবে এইভাবে করে, এগুলো হচ্ছে ইউরেটার, রেচন নালী। তোমরা পড়েছো কিনা 9, 10-এ জানি না, ইউরেটার বা 6 নম্বর চ্যাপ্টারে পড়ার কথা। এই মূত্রনালী দুই পাশ থেকে এসে এইখানে মূত্র জমা হয়। মূত্রটাও কি হয়? সিম্পল মূত্র, যখন তোমার মূত্র ত্যাগের ইচ্ছা জাগে ছেলেদের, তখন এইখান থেকে মূত্র চাপ পড়ে, এখানে চাপ পড়ে, মূত্রটা এই দিক দিয়ে সরাসরি বের হয়ে যায়। যখন শুক্রাণু উদ্দীপিত হয়, যখন টেস্টোস্টেরন শুক্রাণু ক্ষরণে কাজ করে, তখন আবার শুক্রাণু, যখন এখানে শুক্রাণু তৈরি হচ্ছে, শুক্রাণুটা বের হওয়া লাগবে, কি হবে? শুক্রাণুটা এই দিক দিয়ে কিভাবে এইখান থেকে শুক্রাণু তৈরি হবে, পেনিস একটা মাংসপিণ্ড, ইয়েস, এখানে কিছু মাসেল থাকে। কি থাকে? পেশি, পেশি থাকে। পেনিসে কিছু মাসেল থাকে, পেশি, রক্তনালী এগুলো থাকে। আর ভিতর দিয়ে, ধরো এটা হচ্ছে পেনিস, পেনিসের ভিতর দিয়ে মূত্রনালীটা বের হয়েছে। আচ্ছা, অ্যাম্পুলা কি জিনিস? অ্যাম্পুলা হচ্ছে একটা ফোলা অংশ। অ্যাম্পুলা কি? এই যে ধরো এই জায়গায়, এই জায়গাগুলোতে একটু ফুলে যায়, মানে একটা চওড়া অংশ। অ্যাম্পুলা মানেই কি ভাইয়া? এটা একটা চওড়া অংশ, এটাকে বলে কি? অ্যাম্পুলা। এটাকে কি বলে? অ্যাম্পুলা। আচ্ছা, তোমরা এই গঠনটুকু বুঝতে পারছো কিনা? বলো, এতটুকু খালি বুঝছো কিনা? আমি এরপরে যাচ্ছি, এরপরে আমাদের আরো অনেকগুলা জিনিস আছে। ওকে, বুঝছো। এখন আসি আমরা এই জায়গা থেকে, দেখো, হ্যাঁ, ওকে, কই গেলাম? তোমাদের এখানে এটা দেখাইছিলাম, ও এটা দেখাইছি। আচ্ছা, এপিডাইমিস খেয়াল করো, এই কাজগুলো তোমরা এমসিকিউতে পড়বা, একটু নিজের মতো করো, মানে জানার জন্য। দেখো, এপিডাইমিসের কাজ কি? শুক্রাণুর নিষেক ক্ষমতা বাড়ায়, ঠিক আছে?
ওকে, এবং পুষ্টি পদার্থ ক্ষরণ করে। কি কাজ করে দেখো ভাইয়া, ও শুক্রাণুর নিষেক ক্ষমতা বাড়াবে। এই যে এপিডিডাইমিস জায়গাটাতে যে তোমার জমা থাকে শুক্রাণু, এপিডিডাইমিসে জমা থেকে কি হবে, এখানে আস্তে আস্তে পুষ্টি আসবে। এবং শুক্রাণুর পুষ্টি কি জানো, কেউ বলতে পারবা শুক্রাণুর পুষ্টি কি? মানে ওকে কে পুষ্টি দেয়? ফ্রুক্টোজ। যেমন ধরো আমরা কি বলি, আমাদের ব্রেইনের কি দরকার? গ্লুকোজ দরকার। আমাদের ব্রেইন কি দরকার? গ্লুকোজ দরকার। ঠিক একই ভাবে ওর কি দরকার? ওর দরকার ফ্রুক্টোজ। শুক্রাণুকে পুষ্টি দেয় কে? ফ্রুক্টোজ। আচ্ছা, তো এই পুষ্টিগুলা দেয় কে? এপিডিডাইমিস। এপিডিডাইমিস পুষ্টি পদার্থ ক্ষরণ করে, শুক্রাণু নিষেক ক্ষমতা বাড়ায় দেয় এপিডিডাইমিস, এই কাজগুলো ওরা করে। ঠিক আছে, ওকে। এরপরে বলছে ভাস ডিফারেন্স, এটা নিয়ে আমি তোমাদেরকে পড়াইছি। হ্যাঁ, এটা ওকে ওকে দেখো, তো ভাস ডিফারেন্সের কথা আমি বললাম, এই যে এটা হচ্ছে ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্স দেখো এই দিক দিয়ে আসলো। হ্যাঁ, এটা কি হয়, এটা হচ্ছে এই যে তোমার এখানে যে ইউরেটার রেচন নালীটা থাকে, এইটার উপর দিয়ে প্রবেশ করে, এটার উপর দিয়ে মূত্রনালীতে প্রবেশ করবে। আচ্ছা, ওর কাজ কি? এই যে ভাস ডিফারেন্স, শুক্রনালী যেটা শুক্রাণু পরিবহন করে, ওর কাজটা কি? ওর কাজ হচ্ছে সঙ্গমের সময় দ্রুত শুক্রাণু পরিবহন করা। শুক্রাণু পরিবহন করবে। সঙ্গম মানে কি? যৌন মিলন। যখন একটা নারী পুরুষ যৌন মিলনে আবদ্ধ হয়, তখন পুরুষের কি হয়, শুক্রাশয় থেকে শুক্রাণু আসে। শুক্রাণুগুলা কিভাবে আসে? শুক্রনালী। এই শুক্রনালী যখন সঙ্গম হয়, যৌন মিলন হয়, তখন শুক্রনালীটা কি হয়, এই শুক্রাণুটাকে দ্রুত নিয়ে আসে, নিয়ে এসে সে বীর্যের মাধ্যমে এটা বের হয়েছে। ঠিক আছে, তাহলে শুক্রাণু ক্ষরণ করাটাই হচ্ছে। অনেকে বীর্য আর শুক্রাণুর মধ্যে একটা ইয়েটা বুঝে না, মনে করি দুইটা কি সেম, মানে দুইটা কি, বীর্য কেন বলে, শুক্রাণু কেন বলে? আচ্ছা দেখো, বীর্য হচ্ছে পুরা একটা জিনিস, মানে যেটা ওর বের হবে যৌন মিলনের সময়, তার পেনিস থেকে যেটা বের হবে, হ্যাঁ, ছেলেদের যৌনাঙ্গ থেকে যেটা বের হয় একটু সাদাটে হয়, সেটাকে বলা হয় কি? বীর্য, মানে সিমেন, বীর্য। এখন ওই বীর্যের মধ্যে অনেক কিছু থাকে, এর মধ্যে কি থাকে? প্রধানত শুক্রাণু থাকে। তার মানে শুক্রাণু হচ্ছে বীর্যের একটা অংশ। তো ওইখানে বীর্যের মধ্যে শুক্রাণু থাকে, বিভিন্ন উপাদান থাকে, অন্যান্য রাসায়নিক উপাদান থাকে, ওইখানে হচ্ছে মিউকাস থাকে, এগুলো অনেক কিছু থাকে। শুক্রাণুর সাথে অনেক কিছু মিলে মিশে বীর্য তৈরি হয়। ওকে, তাহলে বীর্য আর শুক্রাণু বুঝছো? বীর্য হচ্ছে টোটাল জিনিসটাকে বীর্য বলে, আর বীর্যর একটা প্রধান অংশ হচ্ছে শুক্রাণু থাকে। ওকে, এখন আসো, আমরা যেটা পড়ছিলাম সেমিনাল ভেসিকল, ওই যে একটা পড়ছিলাম না, যে ওই নিচের দিকে ওইখানে এক জোড়া থাকবে, ঠিক আছে, থলিকাকার গ্রন্থিকে সেমিনাল ভেসিকল বলে, সেমিনাল ভেসিকল বলে। আচ্ছা, এই সেমিনাল ভেসিকল থেকে কি বের হয় দেখো, শুক্রাণুকে ধারণ করার জন্য পিচ্ছিল ও সান্দ্র সেমিনাল ফ্লুইড ক্ষরণ করে, যেটা কিনা বীর্য বা সিমেন গঠন করে। ব্যাপারটা বুঝছো? তাহলে ওই যে এইখানে আমরা পড়ছিলাম সেমিনাল ভেসিকল, তোমরা একজন বলছিলা ভাইয়া ভেসিকলের কাজ কি? সেমিনাল। তাহলে সেমিনাল ও কি তৈরি করবে? সিমেন। ও কিছু তরল পদার্থ ক্ষরণ করে। এই যে এইখান থেকে ও বিভিন্ন তরল পদার্থ ক্ষরণ করবে। এই যে এই জায়গা, ধরো এখান থেকে তো খালি শুক্রাণু আসতেছে, এই জায়গা থেকে কি আসতেছে? শুক্রাণু। ধরো এই যে এরকম, এই জায়গা দিয়ে শুক্রাণু আসতেছে। এখন এই শুক্রাণুর সাথে অনেক রকমের পিচ্ছিল পদার্থ, পুষ্টি পদার্থ, অনেক কিছু মিলে সিমেন ক্ষরণ করে, এটাকে বলে সেমিনাল ফ্লুইড। তাহলে সেমিনাল ভেসিকলের কাজ কি? ওর কাজ হচ্ছে ভাইয়া সেমিনাল ফ্লুইড ক্ষরণ করা, সেমিনাল ফ্লুইড ক্ষরণ করা, এইটা হচ্ছে ওর কাজ। তাহলে সেমিনাল ভেসিকলের কাজ কি? সেমিনাল ফ্লুইড ক্ষরণ করা। এই সেমিনাল ফ্লুইড তারপরে এদিক থেকে যাবে, ঠিক, সেমিনাল ফ্লুইডটা তারপরে যাবে, এই সেমিনাল ফ্লুইডটা এইখানে আসবে, এইখান দিয়ে এসে তারপরে শুক্রাণুর সাথে মিশে সেমিনাল ফ্লুইডটা শুক্রাণুর সাথে মিশে কি তৈরি করে? বীর্য বা সিমেন গঠন করে। কি তৈরি করে?
বীর্য বা সিমেন। বুঝা গেল? তাহলে এই যে বীর্যটা তৈরির পিছনে এই সেমিনাল ভেসিকলের একটা ভূমিকা আছে। ওকে, আচ্ছা বুঝা গেছে। এরপরে আসো কি বলছিলাম, তাহলে এটা গেল। হ্যাঁ দেখো বীর্যের প্রধান উপাদানগুলো কি কি একটু জাস্ট রিডিং দিতে পারো। প্রোস্টাগ্ল্যান্ডিন, ফ্রুক্টোজ থাকে, সাইট্রেট, ইনোসিটল, এই ধরনের বিভিন্ন প্রোটিন টোটিন এইসব থাকে। এদের কাজ হচ্ছে শুক্রাণুকে পুষ্টি দেওয়া। এই যে ফ্রুক্টোজ বলছিলাম না, মেইনলি ফ্রুক্টোজ দেয়। ফ্রুক্টোজ থাকে, বিভিন্ন প্রোটিন থাকে, সাইট্রেট, প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলো কিছু হরমোন, এরা কিছু এখানে থাকে, বিভিন্ন প্রোটিন জাতীয় পদার্থ এগুলো কিছু থাকে। আচ্ছা এটা থাকলো। এরপরের অংশটা কি ছিল বলো তো ভাইয়া? ক্ষেপণ নালী। ক্ষেপণ নালী কোন অংশটা? ওই যে আমরা দেখছিলাম না, এই যে ক্ষেপণ নালী মনে আছে? এইটা ছিল, এই যে ভাইয়া, এই যে আপনি বলতেছিলেন, এই যে এটা ছিল প্রোস্টেট গ্রন্থি, এই যে এটা এই সবুজ রং, হ্যাঁ এটা ছিল কি প্রোস্টেট গ্রন্থি। আমি একটু কালার করে দেই। এই যে এই গ্রন্থিটা কি ছিল? প্রোস্টেট গ্রন্থি, রাইট? প্রোস্টেট গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি, রাইট? এটা প্রোস্টেট গ্রন্থি। এই যে প্রোস্টেট গ্রন্থিটার কথা বললাম, এই প্রোস্টেট গ্রন্থির ভিতরে যখন এই শুক্রনালীটা ঢুকে, এই অংশটুকুকে তখন বলে ক্ষেপণ নালী। আচ্ছা, তো ক্ষেপণ নালীর আহামরি কাজ নাই, ওর কাজ হয়েছে ভাই শুক্রাণুটাকে, দেখো এই যে এই শুক্রাণুটাকে ইউরেথ্রা, ইউরেথ্রা মানে কি মূত্রনালী, এই ইংরেজি নামগুলা দেখবা। এই যে এটাই হচ্ছে মূত্রনালী বা ইউরেথ্রা, ইউরেথ্রা বা মূত্রনালী, মানে আমরা যেটাকে মূত্রনালী বলি, যেটা দিয়ে এই যে এতক্ষণ পড়তেছিলাম যে এই জায়গাটা এইখান থেকে শুরু করে এটা মূত্রনালী, এই মূত্রনালী ইংরেজি হচ্ছে ইউরেথ্রা। তো এই ক্ষেপণ নালীর কাজ কি? শুক্রাণুটাকে এই মূত্রনালীতে প্রবেশ করিয়ে দেওয়া। হ্যাঁ, শুক্রাণুটাকে মূত্রনালীতে প্রবেশ করিয়ে দেওয়াই হচ্ছে ওর কাজ। ঠিক আছে ভাইয়া, মনে থাকবে? বলো। বলো। ওকে, এবার আসো এই যে এইখান থেকে তারপরে ইউরেথ্রা। ইউরেথ্রার ব্যাপারে দেখো, ইউরেথ্রার কাজ কি? এই যে মূত্রনালীতে আসলো, হ্যাঁ ও হচ্ছে কি ওই শিশ্ন, শিশ্ন মানে হচ্ছে পেনিস, যে যৌন অঙ্গটা পেনিস। তো এইটা শীর্ষদেশে উন্মুক্ত হবে এবং এ নালীর মাধ্যমে বীর্য বাইরে স্খলিত হয় এবং মূত্র নিষ্কাশিত হয়, মূত্র নিষ্কাশিত হয়। তাহলে এটার মাধ্যমে কি হলো? যে দেখো মূত্র নিষ্কাশিত হবে, মূত্রটা নিষ্কাশিত হইল। ওকে, আচ্ছা এরপরে আসুন এইখানে দেখো এবার স্ক্রোটাম। কি বলতেছি? স্ক্রোটাম নিয়ে চিত্র আঁকা লাগবে। একে প্র্যাকটিস করলে ভালো, আর কি নিজে শিখতে পারবা। একে প্র্যাকটিস করলে ভালো শিখতে পারবা। ওকে, আচ্ছা দেখো আমরা বলেছিলাম স্ক্রোটাম, তাহলে এবার দেখো এগুলা কি? বহি যৌনাঙ্গ। দেখো তুমি এতক্ষণ যেগুলা পড়ছো, শুক্রাশয়, শুক্রনালী, হ্যাঁ ওই প্রোস্টেট, হাবিজাবি, ভিতরে যে এগুলো সব ভিতরে, তুমি কি বাইরে থেকে দেখতে পারো? বাইরে থেকে দেখতে পারবা? পারবা না। তার মানে ওগুলা অন্ত যৌনাঙ্গ, ইন্টারনাল অর্গানস, ওগুলো কি অন্ত, ভিতরে, তাই না? এখন আসো এই যে বহি যৌনাঙ্গ মানে যেটা বাইরে থেকে দেখা যাবে, বাইরে থেকে দেখা যাবে, এটা কি কি আছে? তাহলে এইখানে আমরা বলি যে দেখো স্ক্রোটাম, স্ক্রোটামে 5 ধরনের পেশি স্তর নিয়ে গঠিত। স্ক্রোটাম আমি দেখাইছি না, এই যে এরকম স্ক্রোটাম। তাহলে স্ক্রোটামটা কি? আসো এইখানে পড়ে নেই স্ক্রোটাম। তাহলে স্ক্রোটাম হচ্ছে একটা থলি,
একটা চামড়ার থলি। কি এটা? একটা থলি, একটা থলি যার ভেতরে শুক্রাশয় থাকে। যার ভেতরে শুক্রাশয় থাকে, স্ক্রোটাম, থলি যার ভেতরে কি থাকবে? শুক্রাশয় থাকবে। এখন এই স্ক্রোটামের লেয়ার 5 স্তর। এই যে দেখো 5 ধরনের পেশি স্তর নিয়ে এটা গঠিত। কি মনে রাখবা? 5 ধরনের পেশি স্তর নিয়ে এটা গঠিত। ওকে, আচ্ছা, তো এটা তাহলে কয়টা স্তর? 5 স্তর, 5 স্তর বিশিষ্ট। কয় স্তর? 5 স্তর। এখন আসো ওর কাজ। আচ্ছা, ওর কাজ কি? এই যে স্ক্রোটাম, একটা চামড়ার, মোটা চামড়ার থলি যার ভিতরে কি থাকে? শুক্রাশয়। এই যে ধরো এটা একটা চামড়ার থলি, এর ভিতরে তোমার কি থাকবে? এর ভিতরে আছে 2টা শুক্রাশয়। এই যে একটা বাম, একটা ডান। এই বুঝছো? এইভাবে একটা স্ক্রোটাম থলি, এই থলির ভিতরে ভাইয়া 2টা শুক্রাশয় আছে। এই যে 2টা টেস্টিস। শুক্রাশয় ইংরেজি কি? ইংরেজি নামগুলো প্র্যাকটিস করো। টেস্টিস, টেস্টিস, শুক্রাশয়। আচ্ছা, এখন ওর কাজ কি বলো তো? এই যে স্ক্রোটাম, এই স্ক্রোটামের কাজ কি? তোমরা এখনই যদি বলো ভাই এখান থেকে সিকিউ, আচ্ছা সিকিউ এখান থেকে ওইভাবে দেয় না, বাট এগুলোর কনসেপ্ট লাগে। এক এক সময় এক একটা থেকে তুলে দিবে, মানে বুঝছো? এক সময় তুলে দিবে, মানে আসতে পারে আর কি, আসতে পারে। ওকে, এবার আসো কাজ। এর কাজ কি? ও হচ্ছে শুক্রাণু তৈরির জন্য অনুকূল তাপমাত্রা রাখে। কি করে? অনুকূল তাপমাত্রা, তাপমাত্রা শুক্রাণু তৈরিতে। এখন আমরা জানি শুক্রাণু, খেয়াল করো, দেখো একটা জিনিস সবাই একটু খেয়াল করি আমরা। শুক্রাণু এমন একটা জিনিস, মানে ওর একটু কম ও বেশি তাপমাত্রায় তৈরি হতে পারে না। তো শুক্রাণু তৈরির জন্য, হ্যাঁ, শুক্রাণু তৈরির জন্য দরকার কত জানো? আমরা জানি যে শুক্রাণু তৈরির জন্য 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার। তো আমাদের এই স্ক্রোটাম করে কি জানো? দেহের তাপমাত্রা থেকে 2 ডিগ্রি কমায় দেয়। স্ক্রোটামটা করে কি? দেহের তাপমাত্রা থেকে 2 ডিগ্রি কমায় দিবে। ওর দেহের যে তাপমাত্রাটা 36 ডিগ্রি সেলসিয়াস, এইটা থেকে 2 ডিগ্রি সে কমায় দিবে। কত হইলো? 34 ডিগ্রি সেলসিয়াস ধরো এক্সাম্পল, 34 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তাহলে 36 ডিগ্রি থেকে 2 ডিগ্রি কমায় দিল, কত হইলো? 34 বা 32 এরকম কাছাকাছি হয়। ওই তাপমাত্রাটা শুক্রাণু তৈরির জন্য, ওই তাপমাত্রাটা কিসের জন্য? শুক্রাণু তৈরি। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে তাহলে স্ক্রোটামের একটাই কাজ, ও এমন মোটা একটা চামড়া, ও শুক্রাশয়কে আবৃত রাখবে। ও কি করবে? শুক্রাশয়ের ভিতরে যেন শুক্রাণুটা তৈরি হতে পারে সেজন্য পারফেক্ট টেম্পারেচার রাখবে, পারফেক্ট টেম্পারেচারটা তৈরি করে, হ্যাঁ, অনুকূল তাপমাত্রা। এটাই হচ্ছে ওর কাজ। তুমি যদি এইখানে দেখো এবার, তাহলে দেখো কি বলছে? দেহের তাপমাত্রা থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম স্ক্রোটাম শুক্রাণু উৎপন্নের জন্য অনুকূল তাপমাত্রা তৈরি করে। এগুলাই ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, এখন আসো এইখানে দেখো, হ্যাঁ, শিশ্ন বা পেনিস, শিশ্ন বা পেনিস। আচ্ছা, তো পেনিসের কি কি পার্ট থাকে আমরা জানি, ঠিক আছে? একটা যে তোমার হচ্ছে শিশ্নমূল, তারপরে তোমার হচ্ছে শিশ্ন দেহ, ঠিক আছে, তারপরে হচ্ছে গ্ল্যান্স পেনিস, এগুলো বলে। আচ্ছা, এখন এটা দেখো, এই যে পেনিস, আচ্ছা আমি গঠনটা তোমাদের একটু পড়াচ্ছি। তার আগে তোমাদের এটা বলি, দেখো ওর কাজ কি? পেনিসের কাজ কি? পেনিসের কাজ হচ্ছে এটা দৃঢ় হবে। যখন দৃঢ় হয়, যৌন মিলনের সময় ও দৃঢ় হবে, তাই না? দৃঢ় হবে এবং এরপরেও আবারও প্রসারিত হবে। এর মাধ্যমে সে কি করবে? বীর্য, এই যে ওর ভিতরে থাকা বীর্যটা স্ত্রী জননতন্ত্রের অভ্যন্তরে, মানে নারীর যে জননাঙ্গ তার ভিতরে বীর্যটাকে দিয়ে আসবে। সো পেনিসের কাজ হচ্ছে দৃঢ় হয়ে সে কি করে? বীর্যটাকে নারীর দেহের দিয়ে আসে। এইটা হচ্ছে ওর কাজ, কমন একটা ব্যাপার। আচ্ছা, তো এখন শিশ্নের
পার্টে যদি আমরা আসি, দেখো পেনিস শিশ্ন, পেনিস দেখো এইখানে কি বলছে, ধরো এটা হচ্ছে একটা পেনিসের স্ট্রাকচার, এরকম। ওকে, তো আমি এরকম একটা দিলাম, তো এই জায়গাটা হচ্ছে যে ধরো এই জায়গাটা বেজ, এটা হচ্ছে শিশ্নমূল, শিশ্নমূল, ঠিক আছে, এটা হচ্ছে শিশ্ন দেহ, হচ্ছে শিশ্ন দেহ। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে শিশ্ন দেহ। আচ্ছা, আমি এভাবে দিলাম আর কি, জাস্ট আঁকার জন্য এত। আচ্ছা, তো এটা এই যে চওড়া, সামনে যে চওড়া অংশটা থাকে, এই চওড়া অংশটাকে কি বলে? এই চওড়া অংশটাকে বলা হয় গ্লান্স পেনিস। খুবই সেন্সিটিভ জায়গা, গ্লান্স পেনিস। কি না বলে এটাকে? গ্লান্স পেনিস, ঠিক আছে, গ্লান্স পেনিস। আচ্ছা ফাইন, এবার আসো, এই যে গ্লান্স পেনিস, এই যে সামনের লাল অংশটা থাকে, ওদের পেনিসের সামনের দিকে লাল অংশ থাকে যেখানে প্রচুর নিউরন থাকে, হ্যাঁ, সেন্সিটিভ জায়গা। তো এই যে গ্লান্স পেনিসের এইখানে যে লাল অংশটা এই সামনের, এর যে চামড়াটা, এই যে এর বাইরের যে আবরণটা একটা চামড়ার ইয়েতে থাকে এরকম, এই যে এরকম চামড়ার একটা থাকে, এই গ্লান্স পেনিসকে ঘিরে যে চামড়ার অংশটা থাকবে, ঠিক আছে, সেটাকে কি বলে? সেটাকে কি বলে বলো? প্রিপিউস। কি বলবে? প্রিপিউস। প্রিপিউস, প্রিপিউস, ঠিক আছে, এই অংশটাকে কি বলবে? প্রিপিউস। এই কি বলবা? প্রিপিউস, প্রিপিউস, মনে থাকবে? দেখো, হ্যাঁ, ওকে, প্রিপিউস। এখন এটা প্রিপিউসটা কি? মুসলমানের সময় যে ছেলেদেরকে কি করে, প্রিপিউসের অংশটা কেটে ফেলে। মুসলমানি করে না, শুনছো না, ছেলেদের মুসলমানি করে, যারা মুসলিম তাদের কি করে, এই প্রিপিউস অংশটা কেটে ফেলে দেয়, প্রিপিউস অংশটা কেটে ফেলে দেয়, ঠিক আছে, এটা হচ্ছে মুসলমানি। তাহলে এটা লিখে দেই, মুসলমানির সময় বা সুন্নতে খাতনা বলে না, সুন্নতে খাতনা ছেলেদের, মুসলমানিতে কেটে ফেলে, কেটে ফেলে এই প্রিপিউস, মানে চামড়াটা, আবার ভাইবো না পুরোটা কাটে, চামড়াটা কাটে। ওকে, আচ্ছা, এখন এটা গেল, এর ভিতর দিয়ে কি আসছে? এই যে পেনিসের ভিতর দিয়ে কি বলো? ওই যে মূত্রনালী। পেনিসের ভিতর দিয়ে কি গেছে? এটা মূত্রনালী। আচ্ছা, মূত্রনালী। এবার ওর এইখানে, ওর এই জায়গাটায় কিছু পেশি থাকে, হ্যাঁ, কিছু ওই যে মাসেলের মতো অংশ থাকবে, ঠিক আছে, এরকম মাসেলের মতো। এই জায়গাটায় কি মাসেল আছে না? মাসেল থাকবে না? মাসেল। এই মাসেল গুলা কি? এই মাসেল গুলা কি? এইটাকে বলা হয় কর্পোরা, কর্পোরা ক্যাভার্নোসা। কর্পোরা কি বলে বলো? ক্যাভার্নোসা, কর্পোরা ক্যাভার্নোসা। আর আরেকটা থাকে, এটাকে বলে কর্পোরা স্পঞ্জিওসাম, কর্পোরা স্পঞ্জিওসাম, কর্পোরা স্পঞ্জিওসাম, কর্পোরা ক্যাভার্নোসা, কর্পোরা স্পঞ্জিওসাম, কর্পোরা ক্যাভার্নোসা এবং কর্পোরা স্পঞ্জিওসাম। ওকে, এইগুলা, এই জিনিসটা থাকে। মানে পেনিসের যে আমরা মাসেলটা দেখি, যেটার জন্য, হ্যাঁ, মানে এখানে তো কিছু থাকবে, মাংস পিণ্ড তো থাকবে, মাংস থাকে না, মাংসটা কি? কর্পোরা ক্যাভার্নোসা, কর্পোরা স্পঞ্জিওসাম, এই জিনিসগুলা ওদের থাকবে, ঠিক আছে? বলো সবাই এটা বুঝছো? আরে খুব কষ্ট, খুব কষ্ট, বলো বলো ইয়ারা। এবার আমরা গ্রন্থি, গ্রন্থির গঠন তোমাদেরকে পড়ায় ফেলছি, কাজটা খালি একটু তোমাদের পড়তে হবে, কাজটা পড়াই দেব।
ওকে, বলো ভাইয়েরা, বুঝলে বলো, না বুঝলেও বলো। এতটুকু দুই পাশে দুইটা, হ্যাঁ মানে দুইটা মিক্স থাকে। তোমাদের তো আসলে এত ভিতরের, মানে তোমরা জানো খালি যে দুইটা, ওদের যে পেনিসটা ধরো এটা পেনিসের, হ্যাঁ, তো এই পেনিসের চারদিকে তোমার দুই ধরনের মাসল থাকে। কয় ধরনের? দুই ধরনের মাসল থাকে। কি কি? একটা কর্পোরা স্পঞ্জিওসাম, একটা কর্পোরা ক্যাভার্নোসাম। এইটুকু খালি জানবা যে দুই ধরনের মাসল থাকে এখানে। এখানে আরো অনেক হিজিবিজি জিনিস আছে, তোমাদের লেভেলের না এটা ডাক্তারি লেভেলের, ওদের ক্ষেত্রে অনেক কিছু অনেক ভিতরে। যাই হোক, যতটুকু তোমাদের লেভেলে লাগবে বেসিক থেকে আমি অতটুকু বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন প্রোস্টেট গ্রন্থি, এই যে প্রোস্টেট গ্রন্থিটা আমরা বলি, এই প্রোস্টেট গ্রন্থি কি? দেখো, এই গ্রন্থি থেকে এক ধরনের ক্ষারীয় তরল নিঃসৃত হয় যা বীর্যরসের পরিমাণ বৃদ্ধি করে। কি করে? বীর্যরসের পরিমাণ বৃদ্ধি করে। কে? এই যে এক ধরনের ক্ষারীয় তরল, এক ধরনের ক্ষারীয় তরল, ঠিক আছে? এই কথাটা বলছে। আচ্ছা, এবং এই ক্ষারীয় তরল তৈরি করে এবং যোনির ভিতরের অম্লীয় অবস্থাকে প্রশমিত করে শুক্রাণুকে বেঁচে থাকতে সহায়তা করে। কি করে? শুক্রাণুকে বেঁচে থাকতে সহায়তা করে। এই হচ্ছে প্রোস্টেট গ্রন্থির কাজ। এটা কি? প্রোস্টেট গ্রন্থির কাজ। ওকে, হ্যাঁ, আচ্ছা, এইটা তার মানে ও ওই যে শুক্রাণুগুলাকে একটু ক্ষারীয় বানায়। কে? প্রোস্টেট গ্রন্থি। কেন? কারণ শুক্রাণুগুলা যখন ওই নারীর দেহের ভিতরে যায়, নারীর যে প্রজনন মানে জননাঙ্গ, সেখানে অম্ল থাকে, অ্যাসিড থাকে। তো এই জন্য শুক্রাণুর ক্ষার আর নারীর জননাঙ্গে অ্যাসিড দুইটা হয়ে যায়, হ্যাঁ, ব্যালেন্সড হয়ে যায় আর কি, বুঝছো? ওকে, মানে প্রশমিত করে ফেলতে পারে। আচ্ছা, তারপরে আসো, এইখান থেকে আমরা যদি বলি এই জায়গায়, এটা হচ্ছে বাল্বো ইউরেথ্রাল। এটা কি? এটা হচ্ছে বাল্বো ইউরেথ্রাল। বাল্বো ইউরেথ্রাল বা আমরা বলি কাউপার, কাউপারের গ্রন্থি। কাউপারের গ্রন্থি, তো এটা দেখো কি বলছে, সঙ্গমের সময় এই গ্রন্থি থেকে মিউকাস নিঃসৃত হয় যা যোনিপথকে পিচ্ছিল রাখে। এখান থেকে কি হয়? হ্যাঁ, সঙ্গমের সময় এই গ্রন্থি থেকে মিউকাস নিঃসৃত হয় যে যোনিপথকে পিচ্ছিল রাখে। সঙ্গমের সময় এটা থেকে কি হবে বলো? এটা থেকে ভাইয়া মিউকাস নিঃসৃত হবে যেটা যোনিপথকে পিচ্ছিল রাখবে। এইটাই ওই যে বলছিলাম না, মিউকাস বের হয় কারণ তুমি বীর্যটা কিন্তু একটু পিচ্ছিল হয়। কেন? ওইখানে মিউকাস থাকে। মিউকাস মানেই হচ্ছে পিচ্ছিল করবে, পিছলা করে। তো এই যে কাউপার বা বাল্বো ইউরেথ্রাল, এগুলো কিন্তু এমসিকিউতে অনেক আসে, এমসিকিউতে একটু বেশি আসে, যে সঙ্গমের সময় কোন গ্রন্থি থেকে, এটা হচ্ছে কাউপারের গ্রন্থি থেকে ওরা মিউকাস বেরো, যেই মিউকাসের জন্য সেটা যোনিপথটাকে একটু পিচ্ছিল রাখে। যখন যৌন মিলন হয়, তাদের যোনিপথটাকে একটু পিচ্ছিল বানালে তাদের যৌন মিলনের মানে বলা হয় যে সায়েন্টিফিক্যালি যে যৌন মিলনের সুবিধা হয়। তো এই যে পিচ্ছিল করা, ঘর্ষণ কম হবে। তো পিচ্ছিল করার কাজটা কার? কাউপার গ্রন্থি। কার? কাউপার। কাউপার পিচ্ছিল করে, কাউপার পিচ্ছিল করে। প্রোস্টেট গ্রন্থি শুক্রাণুকে ক্ষারীয় তরল দেয়, শুক্রাণুকে ক্ষারীয় করে প্রোস্টেট। তাহলে আবার বলো, শুক্রাণুকে ক্ষারীয় করে কে? প্রোস্টেট। শুক্রাণুকে ক্ষারীয় করে কে? প্রোস্টেট। শুক্রাণুকে পিচ্ছিল করে কে? কাউপার। হ্যাঁ, শুক্রাণুকে পিচ্ছিল করে কে? কাউপার। এই দুইটা জিনিস লাগবে। এই দুইটা জিনিস লাগবে। আমরা আমাদের আজকের ক্লাসে লাস্ট এইটুকু অংশ পুরুষ প্রজননতন্ত্রের হরমোনাল ব্যাপারটা পর্যন্ত আমরা আজকে পড়বো, ঠিক আছে? হরমোনাল, যে কি হরমোনের কি কি ব্যাপার এখানে লাগবে। ওকে, তো আমরা দেখি প্রথমে আসো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। কি বলছে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে খরিত এই হরমোনটা। দেখো, এই গোনাডোট্রপিন, একটা কথা বলি, এই যে হরমোনের ব্যাপার, মানে আমাদের পুরুষদের প্রজননের ক্ষেত্রে কোন হরমোনটা কিভাবে ভূমিকা রাখে, যেটা আমাদের প্রজননের সাথে, অন্য ক্ষেত্রে না, আমার প্রজননের সাথে কোন হরমোনগুলো কাজ করে। দেখো, তো এরা কি করে, এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এটা মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে বের হয়। বের হয়ে সে পিটুইটারি গ্রন্থিকে, ওই যে তোমরা চ্যাপ্টার 8-এ পড়ছো সমন্বয় নিয়ন্ত্রণে, সেখানে দুইটা হরমোন ছিল, একটা ফলিকল স্টিমুলেটিং হরমোন, একটা লুটিনাইজিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন এদেরকে উদ্দীপ্ত করে। এদেরকে কি করে? উদ্দীপ্ত করে।
আচ্ছা, এখানে তোমাদের এগুলার কাজটা আমি একটু পড়াই দেই। ওকে, আচ্ছা, এখানে তোমাদের মেইন হচ্ছে এই তিনটা হরমোনটা একটু বেশি ভালো করে পড়তে হয়, ঠিক আছে? এটা ভালো করে পড়তে হবে। ওকে, আমি তোমাদের একটু এখানে একে বুঝাই দিই জিনিসটা কিভাবে হয়। আচ্ছা, তো প্রথমে এটা ধরো তোমাদের মস্তিষ্কের একটা অংশ, ধরো এরকম, এটা ধরো তোমার মস্তিষ্ক। হ্যাঁ, পড়ছো না গত চ্যাপ্টারে সমন্বয় পড়ার কথা, যে ভাইয়া এটা মস্তিষ্ক, এটাতে হচ্ছে আমার ইয়ে থাকে, কি বলে এটাকে, তোমার হচ্ছে সেরেব্রাম, সেরেবেলাম, পন্স, মেডুলা, অনেক কিছু পার্ট পড়ছো। ওকে, ফাইন। এইখানে একটা অংশ ছিল কিন্তু হাইপোথ্যালামাস, এই যে ধরো এই জায়গাটা হচ্ছে হাইপোথ্যালামাস। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এটা কি? এটা হচ্ছে হাইপোথ্যালামাস, একটা অংশ, মস্তিষ্কের একটা অংশ। এই হাইপোথ্যালামাসের সাথে এই দিক দিয়ে নিচে করে, এটাকে আমি একটু বড় করে দেখাই। হ্যাঁ, মানে ছোট থাকে গ্রন্থিটা, আমি একটু বড় করে দেখাচ্ছি। ধরো এইটার সাথে এই দিক থেকে একটা গ্রন্থি থাকবে এই জায়গাটা, এটার নিচে দিয়ে। হ্যাঁ, এই গ্রন্থিটাকে, হাইপোথ্যালামাসের নিচে একটা গ্রন্থি থাকে, এটাকে বলা হয় পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি, এটাকে কি বলে? পিটুইটারি গ্রন্থি। কি বলবে এটাকে? পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। আচ্ছা, ফাইন। এবার এই যে পিটুইটারি গ্রন্থি, আমরা বলতেছি পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি, তাহলে এই হাইপোথ্যালামাস থেকে আমার পিটুইটারি গ্রন্থিতে হরমোন, পিটুইটারি গ্রন্থিতেও কিছু হরমোন থাকে। এখন আমি যেটা বলতেছি, হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন বের হয় যেটাকে বলা হয় গোনাডোট্রপিন। কি বলা হয়? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। কি বলে এটাকে? দেখো, এই যে এখান থেকে একটা বের হবে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। ওকে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, GnRH। ওকে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। আচ্ছা, গেল গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা কি বের করে বলতো? কি বের করবে? এই যে ও এসে এই পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করে। কি করে? গোনাডোট্রপিন সে পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করবে। এটাকে পিটুইটারি গ্ল্যান্ড এটাকে উদ্দীপ্ত করে। এই যে হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন বের হয়ে সে কাকে উদ্দীপ্ত করবে? পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করবে। এই পিটুইটারি গ্রন্থিতে উদ্দীপ্ত করে সে কি করবে? দুইটা হরমোনকে নিঃসরণ করবে। ও এসে পিটুইটারি গ্রন্থিকে বলবে, ভাই তুমি দুইটা হরমোনকে বের করো তো, দুইটা হরমোনকে বের করা লাগবে, দরকার আছে। তো ও এই গোনাডোট্রপিন এসে জ্বালাতন শুরু করছে। পিটুইটারি গ্রন্থি বলল, ঠিক আছে ভাই, আমি বের করতেছি। কোন দুইটা হরমোনকে বের করবে? ফলিকল উদ্দীপক হরমোন, ফলিকল উদ্দীপক হরমোন, আরেকটা হচ্ছে লুটিনাইজিং হরমোন। লুটিনাইজিং হরমোন, ফলিকল উদ্দীপক হরমোন, লুটিনাইজিং হরমোন। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যদি বলি ফলিকল উদ্দীপক হরমোন, ফলিকল উদ্দীপক হরমোনটা কি কাজ করবে ভাইয়া? ফলিকলকে উদ্দীপ্ত করবে। কি করবে? ফলিকল তৈরি করবে। ফলিকল কি? আসো, ফলিকল কি? আমরা যে বলি, হ্যাঁ, ফলিকলটা কি? ফলিকল হচ্ছে কোষের গুচ্ছ। কি বলি? ফলিকল হচ্ছে কোষের গুচ্ছটাকে ফলিকল বলে। এই যে কোষ গুচ্ছ, ও কি করবে? এই ফলিকল উদ্দীপক হরমোন সে শুক্রাশয়কে উদ্দীপ্ত করবে, শুক্রাশয়কে উদ্দীপ্ত করবে। কি করবে? শুক্রাশয়কে উদ্দীপ্ত করবে। এবং ফলিকল উদ্দীপক হরমোন শুক্রাশয়কে উদ্দীপ্ত করবে। শুক্রাশয়ের ওই যে ফলিকল থাকে, ফলিকল কি? কোষের গুচ্ছ। কি বলছি? কোষের গুচ্ছ। এই ফলিকলকে উদ্দীপ্ত করলে ফলিকলের কোষগুলা থেকে শুক্রাণু তৈরি হবে। পরবর্তীতে সে কি হবে? এখানে শুক্রাণু তৈরি হবে। বুঝতে পারছো? এইভাবে করে তোমার হরমোন শুক্রাণু তৈরিতে ভূমিকা রাখলো, শুক্রাণু তৈরিতে ভূমিকা রাখলো।
অন্যদিকে লুটিনাইজিং হরমোন এসে কি করল? লুটিনাইজিং হরমোন এই যে শুক্রাশয়ের লিডিগ কোষকে উদ্দীপ্ত করলো। কাকে উদ্দীপ্ত করলো? এই লুটিনাইজিং হরমোন ও লিডিগ কোষকে উদ্দীপ্ত করবে। লিডিগ কোষ কি করবে? টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করবে। ওর কাজ কি? ওর কাজ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা। কি ক্ষরণ করা বলো? টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা। টেস্টোস্টেরন হরমোনের কাজ কি? এই হরমোন হচ্ছে যৌন বিকাশ, যৌন বৈশিষ্ট্য দেখাবে। ধরো একটা ছেলের কি যৌন বৈশিষ্ট্য? তার দাড়ি আসবে, তার ভয়েসটা মোটা হবে, হ্যাঁ, তাদের এক এক বিভিন্ন জায়গায় চুল গজাবে, ঠিক আছে? এই জিনিসগুলা হচ্ছে ছেলেদের যৌন বৈশিষ্ট্য। তাহলে এই যৌন বৈশিষ্ট্যের প্রকাশ, যৌন বৈশিষ্ট্য এগুলো, ঠিক আছে? তাহলে আমরা কি এটা বুঝলাম? তাহলে মূলত গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সে হাইপোথ্যালামাস থেকে বের হচ্ছে, বের হয়ে সে পিটুইটারি গ্ল্যান্ডের দুইটা হরমোনকে উদ্দীপ্ত করে। একটা হরমোন এসে শুক্রাশয়ে গিয়ে শুক্রাণু তৈরি করে, আরেকটা হরমোন গিয়ে টেস্টোস্টেরন ক্ষরণ করে, যার মাধ্যমে তোমার একটা পুরুষের মানে একটা ছেলের যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায়, যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায়। ওকে, আচ্ছা, আমরা এখানে দেখি এই যেগুলাই বলছিল, দেখো আমার এরপরে এখানে লুটিওট্রপিক হরমোন, এটা গৌণ অঙ্গের গৌণ অঙ্গগুলার গৌণ যৌন অঙ্গের যেমন বিভিন্ন ধরো তোমার ইয়ে থাকবে, হ্যাঁ, ওই যে আমরা যেটা বলছি গৌণ বৈশিষ্ট্যগুলা, দাড়ি আসবে, ভয়েসটা মোটা হবে, লোম গজাবে বিভিন্ন জায়গায়, এইসব কাজে লুটিওট্রফি। গোনাডোকর্টিকয়েড এটাও দেখো এই যে যৌন বৈশিষ্ট্যের বিকাশ, মানে এদের গোনাডোকর্টিকয়েড, লুটিওট্রফিক, এগুলো নামগুলো একটু মুখস্থ রাখবা। এই গোনাডোকর্টিকয়েড এদের কাজ কি? যৌন বিকাশ। যৌন বিকাশ মানে তুমি একটা পুরুষ হিসেবে যে নিজেকে আত্মপ্রকাশ করতে পারতেছো, যে তুমি পুরুষ, তোমার বিভিন্ন চেঞ্জ আসতেছে, একটা নারী থেকে তুমি আলাদা, এই যে যৌন বৈশিষ্ট্যের দিক থেকে আলাদা, সেই জিনিসগুলা এই হরমোনগুলোর জন্য হয়, ঠিক আছে? অ্যান্ড্রোস্টেরন সেম, টেস্টোস্টেরন সেম, দেখো যৌন বৈশিষ্ট্য বিকাশ ঘটায় এবং শুক্রাণু তৈরিতে সে একটা উদ্দীপনা দেয়। টেস্টোস্টেরন হরমোনের কাজ কি? তোমার যৌন বৈশিষ্ট্য দেখাবে, তোমার যা যা এগুলা সবই দেখাবে, অন্যান্য বৈশিষ্ট্য, তুমি পুরুষ, তোমার আস্তে আস্তে জননাঙ্গগুলা তৈরিতে মানে ওগুলার বৃদ্ধি করবে, এগুলো ঘটবে, জননাঙ্গগুলো একটু বৃদ্ধি পাবে, এগুলো করবে কি সাথে? টেস্টোস্টেরন শুক্রাণুকেও উদ্দীপ্ত করবে, ভাই শুক্রাণু তৈরি হয়। ওকে, লাস্টলি দেখো ইনহিবিন হরমোন, ওর কাজ কি? এই শুক্রাশয়ের সার্টলি কোষ থেকে সে বের হয়। কোন কোষ? এমসিকিউতে লাগবে। শুক্রাণুর এই দেখো ও শুক্রাশয়ের ভিতরে আরেক ধরনের কোষ থেকে, সার্টলি কোষ। এই সার্টলি কোষ এই ইনহিবিন হরমোন ক্ষরণ করে। আচ্ছা, ওর কাজ কি? ওর কাজ হচ্ছে ভাইয়া এইখানে দেখো, ওর কাজ কি? এদেরকে হ্রাস করা, ক্ষরণ মাত্রা এই যে এখানে একটু উঠে দিই তোমাকে, এখানে দেখো ওর কাজ হচ্ছে, ইনহিবিন হরমোনের কাজ হচ্ছে এই যে গোনাডোট্রপিন, লুটিনাইজিং, এদেরকে একটু কমায় দেওয়া। মানে এরা যদি কোনো কারণে বেড়ে যায়, এদেরকে কমাবে কে? ইনহিবিন হরমোন। তাহলে ইনহিবিট ইংরেজিতে ইনহিবিট অর্থ কি? কমায় দেওয়া। ইনহিবিট কমানো, কমাও, ইনহিবিট বাধা দেওয়া, কমাও। তাহলে এই কাজটা করে ইনহিবিন হরমোন, সে এই যে লুটিনাইজিং, এলএইচ, জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এদেরকে বাধা দেয়। আস্তে আস্তে আস্তে, পরে তুমি এখন থামো, এই কাজটা করে। তো এই হরমোনগুলা একটু দেখে গেলে ভালো, একটু তোমাদের জন্য দেখে গেলে ভালো। ওকে, এগুলো একটু দেখে গেলে তোমাদের জন্য ভালো। আমরা আজকে পুরুষ জননাঙ্গ পর্যন্ত এতটুকু জানলাম। হরমোনগুলা মাঝে মাঝে আসে, এমসিকিউতে আসে, এমসিকিউতে অনেক আসে। ভাইয়া যেভাবে শিখাইছি মেইন তিনটা হরমোন, এগুলো মাথায় রাখবা: গোনাডোট্রপিন, ফলিকল, লুটিনাইজিং। আর লুটিওট্রপিক, গোনাডোকর্টিকয়েড, বাকি যেগুলো অ্যান্ড্রোস্টেরন, এগুলা হ্যাঁ গোনাডোকর্টিকয়েড, এরা হচ্ছে যৌন বিকাশ, বৈশিষ্ট্য দেখাবে, দাড়ি, মোষ, লোম গজানো, স্বর মোটা হওয়া, ঠিক আছে? এগুলা এই একটু লম্বা, হাই উচ্চতায় লম্বা হবে হঠাৎ করে, এগুলা কাজ করবে। টেস্টোস্টেরনও সেম কাজ করে, ও শুক্রাণু তৈরিতেও ভূমিকা রাখে। ইনহিবিন হরমোন বাধা দেয়, লুটিনাইজিং হরমোনদেরকে বাধা দেয়। দ্যাটস ইট। বলো তোমাদের, আই হোপ আজকের ক্লাসে তোমরা অনেক কিছু কনসেপ্টগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো। ভাই একদম সুন্দর করে, ভাই এর বাইরে কিচ্ছু লাগবে না। তোমার যেটুকু পড়তে বলছে, যেভাবে যেটুকু কনসেপ্ট বুঝাই দিছি, ছবি একে একে প্রত্যেকটার,
এতটুকুই। যতটুকু তোমাকে দাগায় পড়তে বলছি ততটুকুই পড়বা। এখান থেকেই সিকিউ, এখান থেকেই এমসিকিউ। এর বাইরে একটা ওয়ার্ড যদি আসছে আমি হৃদয় ভাইয়ের নাম পাল্টায় ফেলবো। যেগুলো দাগায় দিছি যে এইটার কাজ, এইটার অমুক, এইটা থেকে অমুক, এই কাজগুলো এই যে দাগানো দাগানো, এইগুলা তোমার লাগবে। যেভাবে পড়াইছে, যা পড়াইছে, কনসেপ্ট যেটা পড়াইছে, এটা তোমার সিকিউ এমসিকিউতে এনাফ। দাগায় দাগায় যেগুলো বলে দিছি এগুলো এনাফ। সামনে এক্সামে এই চ্যাপ্টার আছে। আচ্ছা, সামনে এক্সামে এই চ্যাপ্টার আছে, আমি কি করবা? এক্সামে আছে, পড়ো, ঠিক আছে? এটা পড়তে থাকো, আমি চেষ্টা করতেছি শেষ ইয়ে করে দিব তোমাদেরকে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সবাই আশা করি বুঝতে পারছো। ইনশাল্লাহ ভাইয়ার সাথে তোমরা বাকি টাইম দেখা হচ্ছে। হ্যাঁ, নেক্সট বৃহস্পতিবার আবার সেকেন্ড পর্ব, আমরা স্ত্রী জননাঙ্গের ওগুলো নিয়ে আমরা জানবো, শিখবো। হ্যাঁ, পিডিএফটা অবশ্যই দিয়ে দিব। হ্যাঁ, অবশ্যই দিয়ে দেবো। ওকে, আল্লাহ হাফিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাগানো পিডিএফটা দিয়ে দেওয়া হবে তোমাদের, টেনশন নেই। এই পিডিএফ করলেও হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই, দিয়ে দিচ্ছি।